বলছে যে আমার হাত থেকে আমার পা থেকে শূন্য ফুটিয়ে ফেলছে আমাকে। মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল। প্রকৃত আসামি তারা খুঁজতে যায় নাই। আজকে আদালতের সামনে দুটো প্রশ্ন দাঁড়িয়েছে। এই পরবর্তী চার্জশিটের মূল ভিত্তি ছিল রাজনৈতিক বিবেচনা। 200 দিন, 220 দিন, 261 দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের। এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, প্রত্যেককেই খালাস দেওয়া প্রয়োজন। এই ঘটনা ঘটেছে 2004 সালে। 2004 সালে তৎকালীন সরকারের অধীনে একটা তদন্ত হয়েছিল, কিন্তু রিপোর্ট হয়নি। 2008 সালের 9 জুন প্রথম একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হয়। ওই তদন্ত রিপোর্টে 28 জনকে আসামি করা হয় এবং 61 জন সাক্ষী হয়ে যাওয়ার পরে আরেকটা তদন্ত করা হয়। এই তদন্তে এসে আরও 30 জনকে নতুন সাক্ষী করা হয়, আসামি করা হয়। দ্বিতীয় তদন্ত করা হয় মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে। আদালতের সামনে প্রথম প্রশ্ন, মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন, উপমহাদেশের ইতিহাসে 400 বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় কনফেশন হয় কিনা, বলে এর উপর কোনো সাজা হয়েছে কিনা। আমরা আদালতে দেখিয়েছিলাম যে এই ভারতীয় উপমহাদেশে বিগত 400 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় নাই। এবং খুব ইন্টারেস্টিং, 225 জন সাক্ষী নেওয়া হয়েছে। এই 225 জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল, যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল, এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে 200 দিন, 220 দিন, 261 দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের। ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নাই। এবং আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন এখানে আছে, এই টিএফআই সেলে যাদেরকে রাখা হয়েছিল, টর্চার করা হয়েছে যাদের, তারা একজন বলেছে আরেকজনকে দেখেছে, শুনেছে, কিন্তু কি কথা হয়েছে, কি কনস্পিরেসি হয়েছে তার কোনো উত্তর দিতে পারে নাই। ইন্টারেস্টিং হলো বাবর সাহেব, আব্দুল সালাম পিন্টু সাহেব এবং যাদেরকে পরবর্তী চার্জশিটে আনা হয়েছে, কায়কোবাদ সাহেব সহ, এই পরবর্তী চার্জশিটের মূল ভিত্তি ছিল রাজনৈতিক বিবেচনা। এই রাজনৈতিক বিবেচনায় তারা বিচার করেছে কাকে কাকে আসামি করলে পরে রাজনৈতিকভাবে দোষারোপ করা যাবে। প্রকৃত আসামি তারা খুঁজতে যায় নাই। আজকে আদালতের সামনে দুটো প্রশ্ন দাঁড়িয়েছে যে মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কিনা। আদালত বলেছেন নো, দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কাউকে কোনো সাজা দেওয়া যাবে না। প্রথমটা দাঁড়িয়েছে ফার্দার ইনভেস্টিগেশন যে হয়েছে, এই ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী আদালত কোনটা হবে? এই আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল কোর্ট। আইনে আছে আমলে গ্রহণ করবে হলো সব ম্যাজিস্ট্রেট আদালত। এখন দেখা গেছে আমলি আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে। হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইললিগ্যাল, অবৈধ ঘোষণা করেছে। এবং সকল বিবেচনায় আমি যেটা বলতে চাই, অবশ্যই 21শে আগস্টে যা হয়েছে, উই অল আর সিম্প্যাথেটিক টু দ্যাট। 21শে আগস্টের ঘোষণার বিচার হোক, এভরিবডি ওয়ান্টস, কিন্তু যাকে ইচ্ছা তাকে আসামি করা যাবে না, এইটা তার এক শিক্ষা। এভিডেন্স যদি না থাকে, রাজনৈতিক বিবেচনায় কারো ঘাড়ে দোষ চাপিয়ে যদি বিচার করা হয়, তাহলে তার শেষ পরিণতি ভালো হয় না। এই ঘটনা থেকে এখানটাই শিক্ষা। ডাইরেক্ট করে এভিডেন্স না থাকলে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না এবং সেখানে আজীবন সাজাও দেওয়া যায় না। সেই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে আদালত মনে করেছে এই মামলায় যারা আপিল করেছে এবং যারা আপিল করতে পারে নাই প্রত্যেককেই খালাস দেওয়া প্রয়োজন। এবং সেই জন্যই আজকে এই মামলায় এই 21শে আগস্টের হামলা, যে মামলাটিকে সারা বছর আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন, কিন্তু আদালত এরকম কোনো এভিডেন্স পায় নাই যে তারেক রহমানকে মৃত্যুদণ্ড দেবেন। যাই হোক, শেষ পর্যন্ত আপনার বাবরকে এবং পিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আজকে এই জাজমেন্টের মাধ্যমে তাদের সেই মৃত্যুদণ্ড থাকবে না এবং যারা যাবজ্জীবন তারা এবং সকলকে আদালত মনে করেছে
আদালত বলেছে যে আমি এভিডেন্স গুলো সব পর্যালোচনা করেছি, আমি এখানে উল্লেখ করলাম না, কিন্তু জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সকলকে বিকশন খালাস দিয়ে মুফতিয়ানান আগে কিন্তু ওয়াজ সৃষ্টি করেছিল, সেখানে আশেপাশে নাম পড়েছে, তাদের নাম পড়েছে, সেগুলো নাই। সাবসেক্টলি মুফতিয়ানানকে আপনাদের আগত আবার রিমান্ডে নিয়ে 100 সাক্ষীর পরে তাকে আবার রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে ওয়াজ সৃষ্টি করেছে। সেই ওয়াজ সৃষ্টি করে তার কমার সহ অনেকের নাম জানিয়েছে। পরবর্তীতে মুফতিয়ানান কোর্টে গিয়ে বলছে, কোর্টে বলছে যে আমার হাত দেখেন, আমার পা দেখেন, শূন্য ফুটিয়ে ফেলছে আমাকে। কিন্তু আমি তারেক রহমান সাহেবকে চিনি না, আমি রাজনীতিতে চিনি না, এবং সেটা প্রপারলি নেওয়া হয়নি, আইন অনুযায়ী নেওয়ার সেটা নেওয়া হয়। এছাড়াও আপনারা আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন পরিচালনা করতে 50,000 লোক ছিল, একজন সাক্ষী বলে নাই যে ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণ দিতে। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল, এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। এতে আমরা পারিবারিকভাবে খুশি হয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।